স্টুডেন্ট, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। আমি সেলশ্রী ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বায়োলজির একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো টিস্যু। তো তোমরা যারা সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো বা যারা বসেছো বিভিন্ন এক্সামে, এই টিস্যু চ্যাপ্টার থেকে কিন্তু বেশ অনেকগুলো কোশ্চেন কিন্তু আসে। তো পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের কি করতে হবে, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের একদম লাস্ট অবধি দেখতে হবে। আজকের ভিডিওতে তুমি শুধু টিস্যুর যে আমরা 50টা কোশ্চেন সলভ করবো তা না, উইথ এক্সপ্লেনেশন। মানে তুমি যদি টিস্যু চ্যাপ্টারটা নাও পড়ে থাকো, তুমি কিন্তু এখানে কোশ্চেন এক্সপ্লেনেশনের মাধ্যমে কিন্তু টিস্যু চ্যাপ্টার রিলেটেড তোমার কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে। তো এই টিস্যু স্টার্ট করার আগে তোমাদের একটা আমি ইম্পর্টেন্ট আপডেট আমি দিয়ে দিচ্ছি। তোমাদের জন্য সুখবর, সেন্ট্রাল গভর্নমেন্টের মাল্টিপল এক্সামে কিন্তু হিউজ ভ্যাকেন্সি আসতে চলছে। তো তোমরা যারা বিভিন্ন এক্সামে মাল্টিপল এক্সামস গুলো তোমরা প্রিপারেশন নেবে ভাবছো, তোমাদের জন্য একটা সুখবর, আমাদের এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস কিন্তু সুপার ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করছে। এই সেন্ট্রাল এক্সাম গুলো কোনগুলো? এসএসসি সিজিএল, আরআরবি এনটিপিসি সহ আরো বিভিন্ন এক্সামস। তো এই যে আমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, ফাউন্ডেশন ব্যাচে আমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়ার আগে তোমরা পেয়ে যাবে ফ্রি ডেমো ক্লাস। প্রথমে তোমরা ফ্রি ডেমো ক্লাস অ্যাটেন্ড করবে। যদি তোমাদের মনে হয় যে ক্লাসটা দ্বারা তুমি কোনোভাবে হেল্পফুল হচ্ছ, নেক্সট তোমরা ডিসিশন নেবে অ্যাডমিশনের। এবার তোমরা যদি অ্যাডমিশন নাও, তখন আমাদের একাডেমি তোমাদের কিছু ফ্যাসিলিটি প্রোভাইড করবে। তোমরা কিন্তু এখানে ক্লাস পেয়ে যাবে দুটো মেথডে, একটা পেয়ে যাবে পিওরলি অনলাইন, আর একটা পাবে হাইব্রিড মেথড। এই হাইব্রিড মেথড মানে কি, ক্লাসও তুমি অফলাইন পাচ্ছই, এই অফলাইন ক্লাসের কিন্তু অনলাইন ভিডিও অ্যাক্সেসও কিন্তু তোমার কাছে থেকে রাখছে, এবং পুরো ক্লাসটা তুমি পাচ্ছ অনলাইনটা আমাদের নিজস্ব অ্যাপ এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস এর মাধ্যমে। এছাড়াও তুমি কি পাচ্ছ, স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, প্রত্যেকটা ক্লাসের পর টপিক ওয়াইজ এমসিকিউ সলভিং পাচ্ছ, এছাড়াও তোমার লাইব্রেরি অ্যাক্সেস পাচ্ছ। এছাড়াও যে এমসিকিউর জন্য আমাদের কিন্তু টেস্ট সিরিজ রয়েছে, উইকলি মান্থলি ফুল সিলেবাস। এই পুরো টেস্ট সিরিজটা কিন্তু তুমি একদম কোর্সের ভেতরে ইনক্লুডেড সম্পূর্ণ, এর জন্য তোমার আলাদা কোনো পারচেস করার প্রয়োজন নেই। আর একটা বলে রাখি যে এই এমসিকিউ ছাড়াও তোমার যদি কোনো ক্লাসে বা কোনো কারণে যদি কোনো কিছু টপিক বুঝতে অসুবিধা হয়, সেই জন্য তুমি কিন্তু পেয়ে যাবে ডাউট ক্লিয়ারেন্স সেশন। এটা তো গেল ফাউন্ডেশন। আর একটা রয়েছে আমাদের ব্যাচ, যেটা হলো অ্যাডভান্স ব্যাচ। এই অ্যাডভান্স ব্যাচও তোমরা যেটা পাচ্ছ, সেই অ্যাডভান্স ব্যাচে কি পাচ্ছ, এখানেও তোমরা পাচ্ছ ফ্রি ডেমো ক্লাসেস। ক্লাস কিন্তু প্রথমে তুমি 3 থেকে 4টে ক্লাস করবে। যদি মনে হয় ক্লাসটা দ্বারা তুমি হেল্পফুল হচ্ছ, তাহলে তোমরা নেক্সট অ্যাডমিশন হবে কি হবে না সেই ডিসিশন নেবে। এই অ্যাডভান্স কোর্সটা কাদের জন্য? যারা নিজেদেরকে ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নেবে ভাবছো তোমরা, তাদের জন্য হলো এই অ্যাডভান্স ব্যাচ। এই অ্যাডভান্স ব্যাচ একদম প্রিলিমিনারি থেকে ইন্টারভিউ পর্যন্ত কিন্তু তোমাদের একদম সম্পূর্ণভাবে রেডি করবে। আর এছাড়াও আমাদের নিজস্ব এবিসি একাডেমির টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে কবে কোন এক্সাম হবে সেটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। আর এছাড়াও তো আমাদের ইউটিউব চ্যানেল, যদি তোমরা সাবস্ক্রাইব না করো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো আমরা আজকের যে ক্লাস টিস্যু, তো চলো প্রথমে আমরা সেই ক্লাসটা স্টার্ট করি। তাহলে টিস্যু আমরা প্রথম কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। প্রথম কোশ্চেন, টিস্যুকে বেসিক্যালি আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো প্ল্যান্ট টিস্যু আর একটা হলো অ্যানিমাল টিস্যু। প্ল্যান্ট টিস্যু থেকে আমি কিছু কোশ্চেন করব, তারপর অ্যানিমাল টিস্যু থেকে কিছু কোশ্চেন করব, এবং সমস্ত কোশ্চেন কিন্তু আমি বাছাই করেছি কোশ্চেন যেমন তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেভাবে এসেছে সেখান থেকেই কিন্তু আমি বাছাই করেছি। তাহলে প্রথমে আসছে প্ল্যান্ট টিস্যু। প্ল্যান্ট টিস্যু দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা দিয়েছে সেটা হলো জীব বিজ্ঞানের কোন বিশেষ শাখা কলার গঠন এবং কাজ নিয়ে আলোচনার জন্য
বর্গীকৃত। মানে বেসিক্যালি আমাদের বায়োলজির কোন ব্রাঞ্চে আমরা টিস্যু নিয়ে আলোচনা করি, টিস্যু স্ট্রাকচার আর ফাংশন নিয়ে, টিস্যুকেই আমরা বাংলায় বলি কলা। তাহলে আমরা বেসিক্যালি বায়োলজি হিস্টোলজির মধ্যে আমরা টিস্যুকে আলোচনা করে থাকি। তাহলে এর আনসার কি হবে? অপশন বি। সেকেন্ড কোশ্চেন দেখে চলো। সেকেন্ড কোশ্চেন দেয়া আছে উদ্ভিদের পরিধি বা ব্যাস বৃদ্ধির জন্য মূলত কোন ধরনের ভাজক কলা দায়ী? আচ্ছা, যদি দেখো এটা যদি আমাদের উদ্ভিদ হয়, টিস্যু বা কলাকে বেসিক্যালি আমরা দু ভাগে ভাগ করি, একটা ভাজক কলা আর একটা স্থায়ী কলা। ভাজক কলাকে ইংলিশে বলি মেরিস্টেমেটিক টিস্যু, স্থায়ী কলাকে ইংলিশে বলি আমরা পার্মানেন্ট টিস্যু। তুমি যেমন ছোটবেলা থেকে যখন গ্রো করছো, সেই ছোটবেলা থেকে গ্রো এই সেশনটা ঠিক তেমনি উদ্ভিদও ছোটবেলা থেকে গ্রো করছে। এই উদ্ভিদের ছোটবেলা থেকে গ্রো এই সেশনটাকে আমরা বলি হলো, এই সেশনটা টিস্যুর মধ্যে পড়ে মেরিস্টেমেটিক টিস্যুর আন্ডারে। আর এটাই যখন একদম ফাইনাল গ্রোথ হয়ে যাওয়ার পর একদম গ্রোথটা কি হয়ে যায়, স্টেবল হয়ে যায়, আর সে কি হয় তার কিন্তু গ্রোথ হয় না, তখন সে মেরিস্টেমেটিক টিস্যু কিসে কনভার্ট হয়ে যায়? পার্মানেন্ট টিস্যু বা সাইকলায় পরিণত হয়ে যায়। তাহলে যতক্ষণ পর্যন্ত তার সেলটা ডিভিশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোন স্টেজে আছে? মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে ধরো এটা একটা গাছ, গাছে এবার যখন কোনো ব্রাঞ্চেস গ্রো করবে, যখন এই গাছটা যখন লেন্থে বাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেরিস্টেমেটিক টিস্যু গুলো এখানে থাকে। যখন তার ফাইনাল গ্রোথ হয়ে যায় সেখানে মেরিস্টেমেটিক টিস্যু পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। এবার বলেছে কোন ধরনের ভাজক কলা কি করে? উদ্ভিদের পরিধি এবং ব্যাসকে বৃদ্ধি করায়। মানে আমাদের কি করে? আমাদের পরিধিকে বৃদ্ধি করছে, মানে এটা কি করছে? ল্যাটারাল ভাবে ইনক্রিজ করছে। মানে আমাদের এটা কোন মেরিস্টেমেটিক টিস্যু? ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু বা পার্শ্বস্থ ভাজক কলার দ্বারা উদ্ভিদটা কি হয় না পরিধি এবং ব্যাস বৃদ্ধি করার জন্য দায়ী থাকে। ঠিক আছে। আর ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু এটা কি করে? এটা বেসিক্যালি দুটো ইন্টারনোডের মাঝে গাছের লেন্থকে বাড়াতে সাহায্য করে। আর অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু সাধারণত অগ্রভাগে গাছের লেন্থকে বাড়াতে সাহায্য করে। আর প্রোমেরিস্টেম হলো এটা এমন একটা স্টেজ, প্রোমেরিস্টেমের পর আসে প্রাইমারি মেরিস্টেম, তারপর সেকেন্ডারি মেরিস্টেম। মানে মেরিস্টেমেটিক টিস্যুর একদম ভ্রূণ অবস্থাটাকে আমরা বলি প্রোমেরিস্টেম। তারপর আসে আমাদের প্রাইমারি মানে প্রাথমিক, তারপর আসে সেকেন্ডারি, সেই সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু পরবর্তীকালে আমাদের পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। তাহলে ল্যাটারাল ভাবে যখন ইনক্রিজ বলবে আমরা কোনটা বলবো? পার্শ্বস্থ ভাজক কলা বা ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু। থার্ড আসি। থার্ড কি বলেছে দেখো, ফ্লোয়েম কলার কোন উপাদানটি নিউক্লিয়াস এবং ঘন সাইটোপ্লাজম দ্বারা গঠিত এবং শিব নলকে সাহায্য করে? বেসিক্যালি ফ্লোয়েমের কাজ কি হয়? গাছের যে খাবার থাকে সেই খাবারকে গাছের বিভিন্ন অংশে পৌঁছে দিতে সাহায্য করে আমাদের ফ্লোয়েম কলা বা ফ্লোয়েম টিস্যু। এই ফ্লোয়েম টিস্যুকে আমরা চারটে পার্টে ভাগ করি। একটা হলো শিভ এলিমেন্ট যার মধ্যে শিবনলটা পড়ে, সেকেন্ড হলো কম্প্যানিয়ন সেল, থার্ড হলো আমাদের ফ্লোয়েম প্যারেনকাইমা, আর ফোর্থ হলো ফ্লোয়েম ফাইবারস। এবার এই শিবনলকে সাহায্য করে এর ফ্রেন্ড। এর ফ্রেন্ড মানে কে? আমাদের এই কম্প্যানিয়ন সেল, নামই হলো সঙ্গী কোষ। কম্প্যানিয়ন সেল কি করে? বেসিক্যালি খাবারটা ট্রান্সফার হয় এই শিবনলের মাধ্যমে। এই শিবনলটা যাতে খাবারটা ট্রান্সফার ঠিকঠাক ভাবে হয় সেটাতে সাহায্য করে, সেটাকে সাহায্য করে বা তাকে কোম্পানি দেয় কে? এই কম্প্যানিয়ন সেল। নামেই আছে দেখো কম্প্যানিয়ন, মানে কি? কোম্পানি দেয় বা সঙ্গ দেয়। তাহলে এই সঙ্গটা কাকে দিচ্ছে? শিবনলকে দিচ্ছে। কি করতে দিচ্ছে? খাবারটাকে বিভিন্ন গাছের অংশে কি করতে? পৌঁছাতে সাহায্য করছে হলো আমাদের এই কম্প্যানিয়ন সেল, সাহায্য করছে শিবনলকে। ফোর্থ কোশ্চেন দেখি চলো। স্থায়ী উদ্ভিদ কোষের তুলনায় ভাজক কলা কোষের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য কোনটি?
फोर्थ क्वेश्चन এখানে বলে দিয়েছে কি স্থায়ী কলা মানে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু আর যদি মেরিস্টেমেটিক টিস্যু, স্থায়ী কলা আর ভাজক কলার মধ্যে যদি আমি এটা কম্পেয়ার করার মধ্যে এর মধ্যে কোন বৈশিষ্ট্যটা, এই চারটে অপশনে যেটা দিয়েছে পুরু কোষ প্রাচীর, কোষ গহ্বরের অনুপস্থিতি, বিবেদীভূত গঠন এবং নিম্ন বিপাকীয় হাড়, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা শুধুমাত্র ভাজক কলায় রয়েছে কিন্তু স্থায়ী কলায় অপশনটা নেই, মানে ভাজক কলার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, এই চারটে অপশনের মধ্যে কোনটা? আমরা যদি দেখি তাহলে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যুতে কিন্তু ভ্যাকুয়াল যেটা থাকে সেটা কি থাকে? অ্যাবসেন্ট থাকে। ভ্যাকুয়ালকে বাংলায় কি বলি আমরা? কোষ গহ্বর। কোষ গহ্বর কিন্তু মেরিস্টেমেটিক টিস্যুর ক্ষেত্রে কি হয়? মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাবসেন্ট থাকে। তাহলে এটা অপশন কি আমাদের বি, মেরিস্টেমেটিক টিস্যু অ্যাবসেন্ট কি থাকে? ভ্যাকুয়ালস। তাহলে বি হবে অ্যাবসেন্স অফ ভ্যাকুয়ালস। এবার তোমাদের মাথায় আসবে আচ্ছা ভাজক কলায় ভ্যাকুয়ালস অ্যাবসেন্ট কেন থাকে আর পার্মানেন্ট টিস্যুতে কেন আমাদের ভ্যাকুয়ালস থাকে? ভ্যাকুয়ালস এর যদি সেলের যে ভ্যাকুয়ালস, আমরা যদি সেল দেখি প্ল্যান্ট সেলে দেখবে একটা মেজর পার্ট জুড়ে কিন্তু থাকে হলো আমার ভ্যাকুয়ালস জায়গা জুড়ে। নিউক্লিয়াসে কি হয়? আমাদের অ্যানিমালস যেমন প্রায় মিডিলের কাছাকাছি থাকে, প্ল্যান্টে কিন্তু মিডিল থেকে একটু দূরে থাকে। কেন? কারণ ওই জায়গাটা দখল করে থাকে কি? ভ্যাকুয়ালস। এবং ভ্যাকুয়ালস কি হয়? লার্জ সাইজে হয়। এবার এই ভ্যাকুয়ালস যেটা থাকে এটা তো প্ল্যান্টে লার্জ সাইজে হয়, কিন্তু মেরিস্টেমেটিক টিস্যুটা কেন থাকে না? কারণ যখন গাছ বাড়ে তখন মেরিস্টেমেটিক টিস্যু মানে কি? এই সময় গাছে কি হচ্ছে? লেন্থটা বাড়ছে। তুমি ধরো একটা চারা গাছ এসে পুঁতে দিয়েছো, তুমি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর কি দেখবে? গাছটা আস্তে আস্তে লেন্থে বাড়ছে। মানে কি হচ্ছে? গাছটার যে একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে সেল কি হচ্ছে? সেলগুলো ডিভিশন হচ্ছে এবং কতগুলো সেল নিয়ে আমাদের কি হয়? টিস্যু হয়। সেলগুলো ডিভিশন হচ্ছে, এর ফলে কি হচ্ছে? গাছটা লেন্থে বাড়ছে, অর্থাৎ তার টিস্যু কি হচ্ছে? সেখানে কোন টিস্যুটা আছে এটাকে বলে মেরিস্টেমেটিক টিস্যু। এইবার যখন সেই লেন্থ হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, তার মেন কাজ কি? অবশ্যই লেন্থে বাড়া, মানে গ্রোথ ডেভেলপমেন্টে সে সাহায্য করে। এবার যে যখন বড় হয়ে যাবে তখন তার মেন কাজ কি হবে? খাদ্য তৈরি, খাদ্য সংগ্রহ। ঠিক তেমনি গাছেরও তাই, গাছ যখন ছোট থেকে বড় হয় তখন তার মেন ফাংশন হয় হলো তার হলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে মেরিস্টেমেটিক টিস্যুর কাজ কি? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। সে যখন বড় হয়ে যায় মানে পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায় তখন তার মেন কাজ কি হয়? ফুড তৈরি করা, মানে খাবার তৈরি করা, মানে ফটোসিনথেসিসে হেল্প করা, সেই সঙ্গে খাবারটাকে ট্রান্সফার করা হলো মেন কাজটাকে হলো আমার পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলার। এবার যখন সে খাদ্য তৈরি করছে, ভ্যাকুয়ালসের কাজ হলো যেই গুলো আমার ফটোসিনথেসিসে লাগছে বা যেগুলো সেলুলার রেসপিরেশনে লাগছে, বাকি যে সমস্ত কিছু ওয়েস্ট প্রোডাক্ট থাকছে সেই ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে স্টোর করে রাখছে ভ্যাকুয়ালসে। এবার সে যখন খাদ্য উৎপাদনই করছে না, মেরিস্টেমেটিক টিস্যু ক্ষেত্রে খাদ্য উৎপাদন করার প্রয়োজন পড়ছে না, পার্মানেন্ট টিস্যু খাদ্য উৎপাদন করছে, তার যখন খাদ্য উৎপাদন করার প্রয়োজনই পড়ছে না, তাহলে তার সে সেলে কি স্টোর করে রাখবে? সেলের ভ্যাকুয়ালস স্টোর কি করবে? স্টোর করার প্রয়োজন পড়ছে না। ওই জন্য আমাদের মেরিস্টেমেটিক টিস্যুর ক্ষেত্রে কি হয়? আমাদের ভ্যাকুয়ালস কি থাকে? অ্যাবসেন্ট থাকে। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। যদি না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, ফিফথ কোশ্চেন কি? উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সময় প্রোটোডার্মের প্রধান কাজ কি? প্রোটোডার্ম কি? দেখো, এটা এজন্য টিস্যু তোমাকে না পড়লেও চলবে। প্রোটোডার্ম, ডার্ম কথাটা যেখানে থাকবে, ডার্ম মানে হলো কি? লেয়ার। ঠিক আছে? আমাদের ত্বক দেখবে, বিভিন্ন ত্বকের যে ডক্টর বা ত্বকের যেখানে তুমি দেখা সব কি ডার্ম কথাটা যুক্ত থাকে, তাই না? ডার্ম মানে কি বোঝায়? একটা বহিঃত্বক বা লেয়ার, বহিঃত্বক হোক অন্তঃত্বক হোক, ঠিক আছে? তো ডার্ম, তাহলে প্রোটোডার্ম উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির প্রধান কাজ কি? অবশ্যই এর মধ্যে ডার্ম কথাটা তুমি কোথায় পাচ্ছ? অবশ্যই এপিডার্মিস। এপি মানে কি? বাইরের লেয়ারকে বলে, এন্ডো মানে ভেতরের লেয়ারকে বলে। তাহলে এপিডার্মিস কি? এপিডার্মিস হলো একদম বহিঃত্বক। তো বহিঃত্বক গঠন মানে ফরমেশন অফ এপিডার্মিসে হেল্প করে কে? আমার প্রোটোডার্ম। ডার্ম নাম পেয়ে গেছে, অবশ্যই আনসার তুমি নিজেই ক্লিক করে নিতে পারবে।
কোন উদ্ভিদ কলায় লিগনিন থাকে যা কাঠামোগত শক্তি প্রদান করে এবং উদ্ভিদের শক্ত অংশ গঠন করে? আচ্ছা, যদি তোমরা গাছ দেখো, গাছের দেখবে বাইরের অংশটা কি হয়, কাষ্ঠল প্রকৃতির হয়, তাই তো? তাহলে এই বাইরের যে কাষ্ঠল প্রকৃতির হয়, এখানে আমাদের বেসিক্যালি তখন দেখো গাছ যখন বড় হয়ে গেছে, বাইরের অংশটা যখন শক্ত কাঠে পরিণত হয়ে গেছে, মানে সেখানকার টিস্যুগুলো কি সেল ডিভিশন হয়ে সেটা কিন্তু পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে গেছে, মানে স্ক্লেরেনকাইমা হয়ে গেছে। এবার দেখো আমাদের বাড়িতে আমাদেরকে ছায়া দান করে কে? আমাদের যারা বড় হয়, গুরুজনেরা বা পরিবারে যারা গুরুজন হয়, তারা কি করে? আমাদেরকে প্রোটেকশন দেয়। ঠিক তেমনি গাছেরও গুরুজনকে একদম বাইরের ত্বক বা কাষ্ঠল অংশটা হলো তাদের গুরুজন, যারা কি করে গাছটাকে প্রোটেকশন দেয় বাইরের বিভিন্ন আঘাত থেকে। ঠিক আছে, এই যে বাইরে যে প্রোটেকশন, এরা কি এরা অলরেডি বড় হয়ে গেছে, এদের টিস্যু কি হয়ে গেছে, পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে গেছে, এবং এইগুলো আস্তে আস্তে কি, এই কাষ্ঠল অংশগুলো আস্তে আস্তে ডেড সেলও কি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এই কাষ্ঠল অংশটাকে আমরা কি বলি? স্ক্লেরেনকাইমা। কি বলি? স্ক্লেরেনকাইমা। তার ভিতরে যে এলাস্টিক টাইপের অংশটা থাকে তাকে বলি কোলেনকাইমা। কি বলি? কোলেনকাইমা। আর একদম যারা ফটোসিনথেসিসে হেল্প করে তাদেরকে বলি প্যারেনকাইমা। তাহলে এই প্যারেনকাইমা আর কোলেনকাইমা এই দুটো হলো লিভিং সেল, কিন্তু স্ক্লেরেনকাইমা যেটা, সেটা হলো ডেড সেল। তাহলে আমাদের একদম বাইরে যেটা কাঠামোগত শক্তি প্রদান করে এবং উদ্ভিদকে শক্ত প্রদান করে, এই লিগনিন যেখানে থাকে, সেই অংশটাকে আমরা কি বলি? সেই অংশটাকে বলি আমরা স্ক্লেরেনকাইমা। তাহলে কি বলি? স্ক্লেরেনকাইমা। ওকে, একদম। তারপরে 7 এর কোশ্চেনটা দেখি। 7 এর কোশ্চেনটা দেখো কি বলেছে, জাইলেম কলায় এর মধ্যে কোনটা পাওয়া যায় না? তাহলে প্রথমে আমাদের জানতে হবে জাইলেম কলায় কি কি পাওয়া যায়। জাইলেম কলায় বেসিক্যালি পাওয়া যায় হলো ট্রাকিস, ট্রাকিয়া, এছাড়াও পাওয়া যায় হলো জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার্স। জাইলেম ফাইবার্সকে আমরা অনেক সময় উড ফাইবার্সও বলে থাকি। তাহলে এই 4টে জিনিস পাওয়া যায়। তাহলে পাওয়া যায় না কোথায়? আচ্ছা, বেসেলস যেটা, সেটাই হলো ট্রাকিয়া। তা পাওয়া যায় না কোনটা? শিবনস বা শিব টিউব। এক্ষুনি বললাম শিবনস বা শিব টিউব যেটা, সেটা আমার ফ্লোয়েমের পার্ট। তাহলে নিশ্চয়ই সেটা জাইলেমে পাওয়া যাবে না। তাহলে জাইলেমে কোনটা পাওয়া যায় না? শিব টিউবস কিন্তু পাওয়া যায় না। এই 3টে তো পাওয়া যায়। জাইলেমে আর একটা জিনিসও পাওয়া যায়, যেটা হলো কি জাইলেম ফাইবার্স। ঠিক আছে, 4টে জিনিস, এই 1 2 3 4, এই 4টে জিনিস জাইলেমে পাওয়া যায়। পাওয়া যায় নাকি? শিব টিউবস। এবার আমরা চলো 8 নম্বর কোশ্চেন দেখি। উদ্ভিদের বাহ্যিক রক্ষাকারী কলা কোনগুলি? তাহলে এখানে 4টে অপশন আছে, কোনটা উদ্ভিদের একদম বাইরের অংশ। আচ্ছা, যদি আমরা দেখি, একটা যদি উদ্ভিদের ধরো কোনো কাণ্ডকে যদি আমি আমার ল্যাবে যদি আমি ক্রস সেকশন করি, তাহলে দেখবো একদম বাইরের লেয়ারটা বা বহিঃত্বকটাকে বলি কি আমরা? এপিডার্মিস। ঠিক আছে, এপিডার্মিসের পর থাকে হলো তোমার কর্টেক্স বলে একটা অংশ, তারপর থাকে হলো এন্ডোডার্মিস, তারপরে থাকে পেরিসাইকেল, তারপর ফ্লোয়েম, জাইলেম এন্ড দেন পিঠ। তাহলে আমি কি বললাম? একদম বাইরে থাকে এপিডার্মিস। এটা একদম আমরা বাইরে থেকে কোথায় ঢুকবো? একদম ইন্টারনাল অংশে ঢুকবো। ঠিক আছে, তাহলে একদম বাইরে থাকে এপিডার্মিস, তারপর কি থাকে? কর্টেক্স, এরপর থাকে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের পর থাকে একটা অংশ যাকে বলি পেরিসাইকেল। কি বলি? পেরিসাইকেল। আমি একেও দেখে দিচ্ছি জিনিসটা কি। এরপর থাকে ফ্লোয়েম, তারপর থাকে জাইলেম এন্ড সবার শেষে থাকে পিঠ। হলো? তাহলে দেখো, এইটা যদি একটা ক্রস সেকশন হয়, একে আমি কেকের স্লাইসের মতো যদি কেটে নিই, ঠিক আছে, এই যে মিডিল অংশগুলো যেটা থাকে সেটাকে আমরা বলি পিঠ। ওকে, এইবার পিঠের যদি আমি দেখি, এটা পিঠ হলো। পিঠের এখানে আমাদের এই রকম ধরো, আচ্ছা এখানে একটাই থাকছে, আমি একটাই আঁকছি।
ধরো এই জায়গায় ধরো আমার এরকম করে একটা অংশ আছে, ঠিক আছে? তাহলে একদম এখানটায় আমি কি বলছি, জাইলেম। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে আরেকটা অংশ থাকে যাকে আমি বলি ক্যাম্বিয়াম। কি বলি? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম বেসিক্যালি কি করে, জাইলেম ফ্লোয়েমকে আমার আলাদা করে। তাহলে এটা কি আমার ক্যাম্বিয়াম। তারপর থাকে ফ্লোয়েম, তারপর এই রকম একটা অংশ থাকে যাকে আমি বলি পেরিসাইকেল, তারপর এন্ডোডার্মিস, তারপর হলো কর্টেক্স, আর সবার শেষের লেয়ারটাকে বলি এপিডার্মিস। ঠিক আছে? এবার কিছু কিছু প্ল্যান্ট থাকে যাদের কিন্তু এপিডার্মিসের আগেও আরেকটা লেয়ার থাকে যাকে আমরা কি বলি, কর্ক। কি বলি? কর্ক। তাহলে আরেকটা লেয়ার থাকে যাকে বলি কর্ক। তোমরা যদি সেল পড়ে থাকো, মনে করো যে রবার্ট হুক বলে আমাদের সায়েন্টিস্ট ছিল যিনি সেল কথাটা প্রথম আবিষ্কার করেন। এই সেল কথাটা কিন্তু তিনি কি করেছিলেন, প্রথমে কিন্তু ওক গাছের কর্ককে নিয়ে এসে তিনি দেখেছিলেন যে একটা ডেড সেল নিয়ে এসেছিলেন। বেসিক্যালি ওক গাছের কর্ক হলো এক প্রকার ডেড সেল, যাকে তিনি যখন দেখেছিলেন, দেখে সেখানে কোনো তিনি কিন্তু সেভাবে একটা কম্পার্টমেন্ট দেখেছিলেন, কিন্তু কোনো নিউক্লিয়াস এসব কিন্তু দেখতে পাইনি, কারণ সেটা ডেড সেল ছিল। তখন সেটা একটা কম্পার্টমেন্ট বা রুমের মতো ছিল বলে সেখান থেকে সেলুলা থেকে নামটা এসছে সেল। তাহলে বেসিক্যালি আমাদের বাইরের লেয়ার দুটি কি নিয়ে তৈরি? বাইরের দুটি লেয়ার বেসিক্যালি আমাদের কর্ক এবং এপিডার্মিস নিয়ে তৈরি। তাহলে আমরা যদি দেখি কি নিয়ে এটা তৈরি, এটা হলো বেসিক্যালি কর্ক এবং এপিডার্মিস। তাহলে কর্ক অ্যান্ড এপিডার্মিস। তাহলে অপশন কি হবে? অপশন হবে ডি। এবার চলো পরের কোশ্চেনটা দেখি কি আছে। 9 নম্বর কোশ্চেনে বলেছে ফ্লোয়েমের নিচের কোন উপাদানটি মৃত? আচ্ছা, আমরা তো বললাম জাইলেমের ক্ষেত্রে কি কি বললাম। জাইলেমের ক্ষেত্রে চলো জাইলেমটা একবার দেখে নিই, ফ্লোয়েমটা আমি বলে দিচ্ছি। জাইলেমের ক্ষেত্রে আমরা দেখলাম জাইলেম প্যারেনকাইমা, ট্রাকি, ট্রাকিয়া, জাইলেম ফাইবারস। জাইলেমের ক্ষেত্রে কিন্তু ডেড সেল যদি দেখি, ডেড সেল কিন্তু আমাদের ট্রাকিড ডেড সেল, ভেসেল বা ট্রাকিয়াও ডেড সেল, আবার জাইলেম ফাইবারসও ডেড সেল। জাইলেম ফাইবারস বলতে বেসিক্যালি আমাদের স্ক্লেরেনকাইমার অংশটাকেই বোঝাচ্ছে। তাহলে এই তিনটেই কিন্তু আমাদের ডেড সেল। তাহলে লিভিং সেল কোনটা? লিভিং সেল বলতে আমি আগেই বললাম প্যারেনকাইমা অলওয়েজ কি হয়, লিভিং সেল। এটা বেসিক্যালি ফটোসিনথেসিসে হেল্প করে প্যারেনকাইমা। তাহলে আমাদের লিভিং সেল বলতে কোনটা বোঝাবে? যেখানে প্যারেনকাইমা থাকবে। তাহলে জাইলেম প্যারেনকাইমা হলো একমাত্র লিভিং সেল, বাকি জাইলেমে যা তিনটে জিনিস থাকে সেই তিনটে হলো আমাদের ডেড সেল। তাহলে একটা লিভিং সেল, তিনটে ডেড সেল। ফ্লোয়েমে কিন্তু এর অপোজিট। ফ্লোয়েম যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ফ্লোয়েমের ক্ষেত্রে আমাদের কি কি থাকে। ফ্লোয়েমের ক্ষেত্রে আমাদের এই চারটে জিনিসই থাকে, শিপ টিউবস, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবারস। তার মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমা কি হবে? অবশ্যই লিভিং হবে। কম্প্যানিয়ন সেল এটাও কি লিভিং, কারণ এ কি করছে? ফুডটা ট্রান্সফার করছে। আর ফুডই তো সেলে, দেখো দুটো খাবার হলো মেন হলো আমার সেলের, একটা হলো খাবার মানে গ্লুকোজ, আর একটা হলো অক্সিজেন। তাহলে ফুড ট্রান্সফার করছে, তাহলে কম্প্যানিয়ন সেল কি হবে? লিভিং সেল। শিপ নলতে এটা তো অরিজিনালি এটাই করে আমাদের ফুড ট্রান্সফার, তাহলে এটাও লিভিং সেল হবে, কম্প্যানিয়ন সেল হেল্প করছে, লিভিং সেল। প্যারেনকাইমা লিভিং সেল। তাহলে ডেড সেলকে এই যে ফাইবারস, এটা কি বললাম? ফাইবারস মানে সেটা জাইলেম ফাইবারস হোক, ফ্লোয়েম ফাইবারস হোক, এই দুটোই কিন্তু স্ক্লেরেনকাইমার ওয়ান টাইপ অফ পার্ট বলতে পারো, তাহলে আমার বা ওয়ান টাইপ অফ স্ক্লেরেনকাইমা বলতে পারো। তাহলে ফ্লোয়েম ফাইবারস বেসিক্যালি কি আমাদের ডেড সেল বা মৃত। তাহলে ফ্লোয়েমের নিচে কোনটা মৃত? ফ্লোয়েম ফাইবারস মৃত। ক্লিয়ার? চলো নেক্সট অপশন দেখি। হাস্ক অফ কোকোনাট। কোকোনাট বা নারকেলের যে বাইরের আবরণটা থাকে সেটা কি হয়? শক্ত হয়। আর এক্ষুনি বললাম শক্ত বললেই সেটা কি মনে আসবে? তার মানে সেখানকার সেল কি হবে? মৃত হবে। এবং সেটা কোন টিস্যু হবে? স্ক্লেরেনকাইমা। তাহলে নারকেলের যে খোসা বা ছোবড়াটা হয়
সেটা কোন টিস্যু নিয়ে গঠিত? স্ক্লেরেনকাইমা টিস্যু নিয়ে গঠিত। চলো পরের কোশ্চেনটা দেখি, 11 কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন হলো অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা এটা বেসিক্যালি হলো প্যারেনকাইমারই একটা অংশ। তো এই অ্যারেনকাইমা কোথায় পাওয়া যায়? তাহলে দেখো, প্যারেনকাইমা যদি দেখি, প্যারেনকাইমা তো বললাম লিভিং সেল, এটা ফটোসিনথেসিসে বেসিক্যালি হেল্প করে। প্যারেনকাইমাকে যদি আমি ভালো করে দেখি, প্যারেনকাইমা মানে কি? এটা একটা টিস্যু। তাহলে টিস্যু মানে এগুলো অবশ্যই অনেকগুলো কি নিয়ে তৈরি হবে? আমার সেল নিয়ে তৈরি হবে। এবার প্যারেনকাইমাতে যদি দেখি, প্যারেনকাইমার ক্ষেত্রে এই সেলগুলোর মাঝে কিন্তু ইন্টারসেলুলার কিন্তু একটা স্পেস থাকে, যেটা কিন্তু প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা বললাম লিভিং, স্ক্লেরেনকাইমা বললাম ডেড। প্যারেনকাইমায় ইন্টারসেলুলার স্পেস সব থেকে বেশি হয়, তারপর সেটা কোলেনকাইমায় গিয়ে একটু কমে যায়, আর স্ক্লেরেনকাইমা যেটা আমার ডেড সেল, সেখানে কিন্তু ইন্টারসেলুলার স্পেস থাকেই না। স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে আমাদের সেলগুলো একদম পরপর একদম পরপর থাকে, এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইন্টারসেলুলার স্পেস কিন্তু থাকে না স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে। ঠিক আছে, স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোনো রকম ইন্টারসেলুলার স্পেস থাকে না। ওকে, তাহলে যদি আমরা দেখি, তাহলে এবার আমরা দেখি যে প্যারেনকাইমার ক্ষেত্রে কি। তাহলে প্যারেনকাইমার ক্ষেত্রে যদি দেখি, প্যারেনকাইমার ক্ষেত্রে আমার ইন্টারসেলুলার স্পেস থাকছে। তাহলে এই ইন্টারসেলুলার স্পেস যদি তোমার বাতাস বা এয়ার দ্বারা তৈরি হয়, মানে ইন্টারসেলুলার স্পেসে যদি বাতাস বা এয়ার থাকে, তখন সেই প্যারেনকাইমাকে আমরা বলি অ্যারেনকাইমা। আর যদি এই ইন্টারসেলুলার স্পেস মানে মাঝের গ্যাপগুলোতে, যদি সেলের মাঝের গ্যাপ মানে ইন্টারসেলুলার স্পেস, এই সেলের মাঝের গ্যাপগুলো যদি ক্লোরোফিল দিয়ে, ক্লোরোফিল মানে কি? যেটা আমাদের ফটোসিনথেসিসে হেল্প করে, ক্লোরোফিল দ্বারা ফিল থাকে, তখন সেই সমস্ত প্যারেনকাইমাকে বলি আমরা ক্লোরেনকাইমা। আগেরটা বলেছিলাম কোলেনকাইমা, আর এটা বললাম কি? ক্লোরেনকাইমা। এই ক্লোরেনকাইমা বেসিক্যালি আমাদের কি করে? ক্লোরেনকাইমা আমাদের ফটোসিনথেসিসে হেল্প করে। এই ক্লোরেনকাইমাও কিন্তু আমাদের এই প্যারেনকাইমারই একটা পার্ট, যদি আমার মাঝের গ্যাপগুলো, সেলের মাঝের গ্যাপগুলো যদি ক্লোরোফিল দ্বারা ফিল থাকে। আর এটা বেসিক্যালি কি দ্বারা ফিল থাকে? এয়ার বা বাতাস দ্বারা ফিল থাকে। তাহলে বাতাস দ্বারা যদি মাঝের গ্যাপগুলো ফিল থাকে, তাহলে সেটা আমাদের কিসে হেল্প করবে? সেটা আমাদের প্লবতা বা বার্নসিতে হেল্প করবে। তাহলে প্লবতায় হেল্প করবে মানে এটা কার সঙ্গে সম্পর্কিত? জলের সঙ্গে। অবশ্যই, যেখানে অ্যারেনকাইমা বেসিক্যালি কি করে? এটা বেসিক্যালি অ্যাকুয়াটিক প্ল্যান্ট বা জলজ উদ্ভিদের ক্ষেত্রে থাকে। এটা সাধারণত জলজ উদ্ভিদকে জলে ভেসে থাকতে সাহায্য করে আমাদের এই অ্যারেনকাইমা। মাঝে রয়েছে বাতাস, ফলে সেটা কি করছে? প্লবতাতে সাহায্য করছে। প্লবতা কি করছে? প্লবতা বা বার্নসিতে হেল্প করার জন্য সেটা কি হচ্ছে? জলের উপর আরামসে কি করছে? ভেসে থাকতে পারছে। ওকে, নেক্সট হলো আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদের নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটিতে আমাদের কোন কলা সাহায্য করে? তাহলে আমি এক্ষুনি বললাম খাদ্যতে সাহায্য করে আমাদের কি? প্যারেনকাইমা। স্ক্লেরেনকাইমা প্রোটেকশনে সাহায্য করে, আর কোলেনকাইমা কি হয়? একটু আমাদের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক বা নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। তাহলে নমনীয়তাতে অবশ্যই কি হয়? কোলেনকাইমা। দেখো বানান দেখো, এটা কোলেন, আর আগেরটা যেটা প্যারেনকাইমার অংশ বলেছি সেটা ক্লোরেন, ক্লোরোপ্লাস্ট থেকে ক্লোরেন। দুটোর কিন্তু বানান প্রোনাউন্সিয়েশন সম্পূর্ণ আলাদা, কখনোই গোলাবে না। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাই। 13 নম্বর কোশ্চেন, দ্য সেল ওয়াল অফ স্ক্লেরেনকাইমা সেলস enrich in মানে কি? স্ক্লেরেনকাইমা কোষ প্রাচীরটি কিসে সমৃদ্ধ? আচ্ছা, স্ক্লেরেনকাইমা আমাদের ডেড সেল। স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর কিন্তু আমাদের লিগনিফাইড হয়, মানে লিগনিন দ্বারা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আমরা তো জানি উদ্ভিদের কোষ প্রাচীর তো সেলুলোজ দ্বারা তৈরি। হ্যাঁ, সেলুলোজ যে তৈরি কাদের? এটা হলো প্যারেনকাইমা। প্যারেনকাইমাদের কিন্তু আমার সেলুলোজ দ্বারা গঠিত। কোলেনকাইমা যারা, কোলেনকাইমাদের কিন্তু কোলেনকাইমার ক্ষেত্রে আমাদের কিন্তু পেকটিন
থাকে, কিছুটা পরিমাণ সেলুলোজও থাকে, আর কিছুটা পরিমাণ কিন্তু আমার হেমি সেলুলোজও থাকে। তাহলে আমার যেটা স্ক্লেরেনকাইমা সেটা হলো সম্পূর্ণ লিগনিফাইড বা লিগনিন দ্বারা তৈরি হয়, কারণ এটা একটা ডেড সেল। আর প্যারেনকাইমা তো আমার লিভিং সেল, এটা আমাদের সেলুলোজ দ্বারা তৈরি হয়। আর কোলেনকাইমাও লিভিং সেল, এটা কি দিয়ে হয়? পেকটিন, সেলুলোজ অ্যান্ড হেমিসেলুলোজ দ্বারা এদের সেল ওয়াল তৈরি থাকে। ক্লিয়ার? আচ্ছা, চলো পরের কোশ্চেনটা দেখে নিই। 14 নম্বর কোশ্চেন কি বলেছে? জাইলেমের কোন উপাদানটি সজীব মানে লিভিং? এক্ষুনি বললাম জাইলেমের ক্ষেত্রে কিন্তু তিনটে ডেড, একটাই লিভিং। আর লিভিং কোনটা? যেখানে আমাদের প্যারেনকাইমা বসে আছে, মানে কি জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েমের ক্ষেত্রে ঠিক উল্টো, তিনটে লিভিং একটা ডেড। কোনটা ডেড? যেখানে আমাদের কে বসে আছে? স্ক্লেরেনকাইমার অংশ, মানে আমাদের ফ্লোয়েম ফাইবারস বসে আছে। ওকে, এবার চলো 15 নম্বর কোশ্চেন দেখি। 15 নম্বর কোশ্চেন বলেছে ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু বা নিমেষিত ভাজক কলায় সাধারণত কোথায় পাওয়া যায়? নিমেষিত ভাজক কলা একদম প্রথমটা যদি মনে করো তাহলে দেখবে আমি এখানে এঁকেছিলাম যে নিবেশিত ভাজক কলা বা আমাদের ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু যেটা থাকে সেটা হলো দুটো ইন্টারনোডের মাঝখানে থাকে। দুটো ইন্টারনোডের মাঝখানে লেন্থ বাড়াতে সাহায্য করে। তাহলে অপশানে দেখি আমাদের ইন্টারনোড আছে কিনা, চলো দেখা যাক। তাহলে এখানে দেখো, যদি অপশান দেখি এখানে কিন্তু আছে যে একটা মূলের অগ্রভাগে, না মূলের অগ্রভাগে আমরা জানি কোনটা থাকে, অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু থাকে। তাহলে হবে না। কাণ্ডের অগ্রভাগে অবশ্যই না, কাণ্ডের অগ্রভাগেও হবে না। তাহলে আমাদের ক্যাম্বিয়ামে থাকে না, ক্যাম্বিয়ামও থাকে না। তাহলে কোথায় থাকে? আমাদের দুটো ইন্টারনোডের মিডলে থাকে আমাদেরকে ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে বেস অফ লিভস অর ইন্টারনোডস, ঠিক আছে? দুটো ইন্টারনোডস এর মাঝখানে লেন্থ বৃদ্ধি করতে সাহায্য করে বেসিক্যালি আমাদের ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। চলো পরেরটা দেখি, 16 নম্বরটা। 16 নম্বরটা কি বলেছে? যে আমাদের এখানে যে চারটে অপশন দিয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা আর এপিথেলিয়াল টিস্যু, এই চারটের মধ্যে কোনটা ডেড সেল বা মৃত কোষ? তাহলে এই চারটের মধ্যে দেখো, প্যারেনকাইমা কি লিভিং সেল, প্ল্যান্টেরই। কোলেনকাইমা এক্ষুনি কি জানলাম? অবশ্যই লিভিং সেল, প্ল্যান্টের। স্ক্লেরেনকাইমা কি? আমার একমাত্র ডেড সেল, এটাও কি প্ল্যান্টের। কিন্তু এপিথেলিয়াল টিস্যু কোথায় থাকে? অ্যানিমালে, এটা কিন্তু প্ল্যান্টে না। তাহলে এই অপশনটা তো হচ্ছে না, এই অপশন হচ্ছে না, এই অপশন হচ্ছে না। তাহলে আমাদের কোনটা হবে? অবশ্যই সি, স্ক্লেরেনকাইমা হলো আমাদের সঠিক উত্তর। তো চলো পরেরটা দেখি। পাওয়ার অফ ডিভিশন বা বিভাজন ক্ষমতা কোন কলার একটা বৈশিষ্ট্য? দেখো, বিভাজন ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে? ডিভিশন বা বিভাজন বলতে এখানে সেল ডিভিশন বা কোষ বিভাজনের কথা বলা হচ্ছে। আর কোষ বিভাজন মানে কি? যখন জিনিসটা কি হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, মানে এখানে কার কথা বলা হয়েছে? মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলার কথা বলা হয়েছে। তাহলে বিভাজন ক্ষমতা কোন কলার একটি বৈশিষ্ট্য? মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলার একটা বৈশিষ্ট্য। ক্লিয়ার? চলো পরেরটা যাচ্ছি। পরেরটা 18 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, জাইলেমের কোন উপাদানটি উলম্বভাবে জল পরিবহনের জন্য দায়ী এবং যা মৃত? তাহলে আমি জানি জাইলেমের তিনটেই মৃত, তার মধ্যে শিফটিউস তো হবেই না, এটা কার অংশ? ফ্লোয়েমের অংশ। বাকি থাকলো জাইলেম প্যারেনকাইমা, এটা একটা লিভিং সেল, মৃত না। আর জাইলেম প্যারেনকাইমা সরাসরি জল পরিবহনও করে না, তাহলে জাইলেম প্যারেনকাইমা হবে না। জাইলেম প্যারেনকাইমা কি করে? এটা আমাদের স্টোর করতে সাহায্য করে। নেক্সট কি? জাইলেম ফাইবারস, অবশ্যই ডেড। আবার ট্রাকি বা ট্রাকিয়া, এই দুটোও কি আমার? এই দুটোও ডেড। কিন্তু যদি দেখি যে আমাদের জাইলেম ফাইবারস কি করে? সাধারণত প্রোটেকশন হেল্প করে, এটা কিন্তু বহনে হেল্প করে না। আর এটা বেসিক্যালি কি করে? স্টোরে হেল্প করে। তাহলে আমাদের বহন করতে, পরিবহন করতে সাহায্য করে কে? অবশ্যই ট্রাকিস আর ভেসেলস। মেনলি করে ভেসেলস,
ট্রাকিসও আমাদের কিছু কিছু করে। ট্রাকিস যদি দেখি, ট্রাকিস কিন্তু আমাদের এটা কিন্তু একদম ভেসেল যদি দেখি, ভেসেলস কিন্তু অনবরত জল পরিবহন করতে পারে, কিন্তু ট্রাকিস কিন্তু কিছুটা জল পরিবহন করে আবার সেটা ভেসেলে কি করে ট্রান্সফার করে দেয়। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই দুটো আমাদের অংশগ্রহণ করে, কিন্তু ভেসেলস বেশিটা আমাদের পরিবহন করে জল। ওকে, নেক্সট চলো 19 নম্বর কোশ্চেন দেখি। উদ্ভিদে প্রাথমিক বৃদ্ধি বা দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কোন ভাজক কলা তৈরি? তাহলে কোন ভাজক কলা এখানে দায়ী? দেখো, প্ল্যান্টের যখন লেন্থটা বৃদ্ধি হচ্ছে, মানে দৈর্ঘ্যটা যখন ইনক্রিজ হচ্ছে, তখন আমাদের প্ল্যান্টের অগ্রভাগে যে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা থাকে সেটাই দায়ী। তাহলে এখানে কোন ভাজক কলা থাকে? সেটা হলো আমার অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু কিন্তু এর জন্য দায়ী। ওকে, চলো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন কি? ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা কোষকে কি বলা হয়? ক্লোরোফিল আছে, ক্লোরোফিল মানে কি? আগে দেখো ক্লোরো কথাটা আছে, তাই না? তাহলে অপশানে আমার কি দরকার? ক্লোরো। কোথায় আছে? ক্লোরো কথাটা আছে এই ক্লোরেনকাইমা। তাহলে আমার অপশন কি হবে? ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা কার ভাগ? প্যারেনকাইমা ভাগ। বলেছিলাম যদি প্যারেনকাইমার ইন্টারসেলুলার স্পেস থাকে বা দুটো সেলের মাঝখানে গ্যাপ থাকে এবং সেই গ্যাপটা যদি ক্লোরোফিল দ্বারা ফিল থাকে, তখন সেই প্যারেনকাইমাকে আমরা কি বলি? ক্লোরেনকাইমা, যেটা আমাদের ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে সাহায্য করে। ওকে, চলো এই 20টা কোশ্চেন ছিল আমাদের প্ল্যান্ট টিস্যু বা উদ্ভিদ কলা থেকে। এবার আমরা 21 নাম্বার থেকে যেটা শুরু করব সেটা হলো আমাদের অ্যানিমাল টিস্যু বা প্রাণী কলা। তাহলে চলো একবার বলে দিই, প্রাণী কলা বা অ্যানিমাল টিস্যু যেটা থাকে তাকে বেসিক্যালি আমরা 4টে পার্টে ভাগ করি। কটা? 4টে। ফার্স্ট হলো আমাদের এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু মানে কি? যেটা বেসিক্যালি আমাদের প্রোটেকশন এবং সিক্রেশনে হেল্প করে। সিক্রেশন মানে কি? এই যে দেখো আমাদের যে ত্বক থেকে যে সোয়েট, তাই তো, সোয়েট কি হচ্ছে? সিক্রেট হচ্ছে, বা ত্বক আমাদের কি করছে? ত্বক বা স্কিন আমাদের বাইরের বিভিন্ন আঘাত বা ইউভি রে এগুলো থেকে প্রোটেক্ট করছে স্কিন। তাহলে স্কিন হলো আমাদের এক প্রকার এপিথেলিয়াল টিস্যু। তাহলে এপিথেলিয়াল টিস্যু প্রথম ভাগ, যেটা আমাদের বিভিন্ন কিছুকে প্রোটেকশন, সিক্রেশন এই সমস্ততে হেল্প করছে। সেকেন্ড হলো কানেকটিভ টিস্যু। নামেই আছে কানেকটিভ টিস্যু বা যোগ কলা। তাহলে প্রথম হলো এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, সেকেন্ড হলো কানেকটিভ টিস্যু বা যোগ কলা। যোগ কলা বা কানেক্ট, নামেই দেখো কানেক্ট কথাটা আছে, মানে একটার সঙ্গে আরেকটাকে কানেক্ট করতে সাহায্য করছে। এই কানেক্টের মধ্যে কি পাচ্ছে? বোন, ব্লাড, তারপর তোমার অ্যাডিপোজ টিস্যু, অ্যারিওলার টিস্যু, তারপর টেন্ডন, লিগামেন্ট, এই সমস্ত কিছুই পড়ছে আমার কানেকটিভ টিস্যুর মধ্যে, যেটা একটার সঙ্গে আরেকটাকে কানেক্ট করতে সাহায্য করছে। থার্ড হলো আমাদের মাসকুলার টিস্যু বা পেশি কলা। মাসেলস আমাদের কিসে সাহায্য করে? বিভিন্ন রকম মুভমেন্টে সাহায্য করে এবং লোকোমোশনে সাহায্য করে। তাহলে মাসেলস বা পেশিকলা আমাদের চলন এবং গমনে সাহায্য করে। আর ফোর্থ হলো নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। এটা আমাদের কি করে? বিভিন্ন ইম্পালস, আমাদের বাইরের কোনো ইম্পালস থেকে, ধরো বাইরে থেকে কোনো উত্তেজনা গ্রহণ করে সেটা কি করে? সাড়া দেয়। ঠিক আছে, এই সাড়া দিতে সাহায্য করে। এই যে আমি যে কোনো কথা শুনছি বা আমি আমার হাতে যে পেনটা আছে, এই ফিলিংসটা নিয়ে যাচ্ছে আমাকে কে? আমার নার্ভাস টিস্যু। ক্লিয়ার? তাহলে এইটা হলো আমাদের টিস্যুর মেন 4টে ভাগ। তাহলে চলো, তাহলে এখানে কি বলেছে? দেহের রক্ষাকারী বা প্রোটেকশনে কোন টিস্যু সাহায্য করে? তোমরা বুঝতেই পারছো কি? এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা। 22 নম্বরে কি বলেছে? 22 নম্বরে দেখো বলেছে নিচের অপশনগুলির মধ্যে কোন কলা শরীর গরম রাখতে সাহায্য করে? সবসময় মনে রাখবে আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে ফ্যাট। ফ্যাট বেসিক্যালি কি করে? শরীরকে গরম রাখতে সাহায্য করে। আর এই ফ্যাটের সঙ্গে সম্পর্কিত হলো এই অ্যাডিপোস। অ্যাডিপোস মানে বেসিক্যালি ফ্যাটকেই বোঝায়। অ্যাডিপোস টিস্যু মানে ফ্যাটকেই বোঝায়। আমাদের শরীরে যদি দেখি স্কিনকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হলো এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। এই হাইপোডার্মিস এরিয়ায় বেশিরভাগ কি থাকে? ফ্যাটটা থাকে, মানে অ্যাডিপোস টিস্যুটা থাকে। তাহলে আমি দেখো এখানে যে অ্যাডিপোস টিস্যু বেসিক্যালি কি? অ্যাডিপোস টিস্যু বা এখানে যদি বলে যে শরীরকে গরম রাখতে কোন টিস্যু সাহায্য করছে, সেটা কি? ফ্যাটি টিস্যু বা অ্যাডিপোস টিস্যু।
তাহলে অপশন কি হবে? অপশন হবে 22 টি। চলো 23 নম্বরটা দেখে নিই। প্রাণীদের কোন ধরনের যোগকলা চর্বি সঞ্চিত হয়? তাহলে দেখো কোন ধরনের যোগকলা চর্বি সঞ্চিত হয়? চর্বি মানে কি আবার এলো ফ্যাট। তাহলে ফ্যাট যদি বলি, ফ্যাট আমার কোথায় যাবে? যেখানে অ্যাডিপোসাইট, মানে যেখানে অ্যাডিপোজ বা অ্যাডিপো এই কথাগুলো থাকবে, মানে অ্যাডিপোসাইটে কি হয় আমাদের যে ফ্যাট সেটা কি হয়? স্টোর হয়ে থাকে। ঠিক আছে, চলো 24 নম্বর দেখে নিই। উটের পুঁজ কোন ধরনের কানেকটিভ টিস্যু? আবার দেখো উটের পুঁজ বা ক্যামেল হাম্প যদি বলি, ক্যামেল হাম্প বেসিক্যালি কি হয়? এখানে বেসিক্যালি ফ্যাট স্টোর করে থাকে। এই ফ্যাট স্টোর করে এরা কি করে? ওদের যে জলের তৃষ্ণা সেটাকে কি মেটায়। কখনো জল স্টোর হয়ে থাকে না, এখানে বেসিক্যালি ফ্যাট স্টোর হয়ে থাকে ক্যামেল হ্যাম্পে। তাহলে ক্যামেল হ্যাম্পে আমাদের ফ্যাট মানে এখানে কোন টিস্যু থাকবে? এখানে থাকবে অবশ্যই অ্যাডিপোজ টিস্যু বা মেদ কলা। তাহলে ক্যামেল হ্যাম্পে কোন টিস্যু থাকবে? ক্যামেল হ্যাম্পে আমাদের অ্যাডিপোজ টিস্যু থাকবে। 25 কোলাজেন কি? কোলাজেন কি? কোলাজেন দেখো এক প্রকার ফিব্রিয়াস প্রোটিন বা তন্তুময় প্রোটিন। তাহলে কোলাজেন কি? কোলাজেন হলো এক প্রকার তন্তুময় প্রোটিন বা ফিব্রিয়াস প্রোটিন। নেক্সট, বাইরের কান বা পিনা কি দিয়ে তৈরি? বাইরের কান মানে দেখো আমাদের কান এখানে কি হয়? নরম বোন থাকে বা সফট বোন থাকে। এই সফট বোনকে আমরা বলি কার্টিলেজ। তাহলে আমাদের যেটা আউটার ইয়ার বা বাইরের কান যেটা বলছি সেটা কি দিয়ে তৈরি হয়? সেটা বেসিক্যালি কার্টিলেজ দ্বারা তৈরি হয়। চলো পরেরটা দেখি। মস্তিষ্কে কোন ধরনের কলা দিয়ে গঠিত? মস্তিষ্ক বেসিক্যালি ব্রেন আমাদের নার্ভাস টিস্যু নিয়ে গঠিত। তাহলে কোন ধরনের টিস্যু নিয়ে গঠিত? এটা নার্ভাস টিস্যু নিয়ে গঠিত। এরপর চলো আমরা দেখি হৃদপেশি বা কার্ডিয়াক, এটা কোনটি এই অপশনগুলোর মধ্যে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে কোনটা হৃদপেশি বা কার্ডিয়াক মাসেলস এর সঙ্গে সম্পর্কিত নয়, বা এই চারটের মধ্যে কোনটা সত্য নয়? তাহলে কার্ডিয়াক মাসেলস কি? কার্ডিয়াক মাসেলস মানে বুঝতেই পারছো এটা মাসেলস টিস্যুর ভাগ। মাসেলস টিস্যুকে বেসিক্যালি আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা স্কেলিটাল মাসেলস টিস্যু যাকে বলি রৈখিক পেশি। সেকেন্ড হলো আমাদের স্মুথ মাসেলস টিস্যু, যাকে যেটা সফট হয়, স্মুথ মাসেলস টিস্যু যাকে আমরা বলি, তো বাংলায় আমরা একে বলি হলো অনৈচ্ছিক পেশি। ঠিক আছে, তাহলে স্কেলিটাল মাসেলস টিস্যু বা রৈখিক পেশি বা সেটা হলো ঐচ্ছিক পেশি। যেটা স্মুথ মাসেলস টিস্যু তাকে বলি অনৈচ্ছিক পেশি, আর একটা থাকে কার্ডিয়াক মাসেলস টিস্যু যাকে বলি হৃদপেশি। তাহলে দেখো স্কেলিটাল মাসেলস টিস্যু যেটা থাকে তার কাজ কি থাকে? ভলেন্টারি, মানে তাকে আমরা কন্ট্রোল করতে পারি। স্মুথ মাসেলস টিস্যু আমরা কন্ট্রোল করতে পারি না এবং সেটা রৈখিকও হয় না। আর যেটা কার্ডিয়াক মাসেলস টিস্যু হয় এটাও কিন্তু ইনভলেন্টারি হয়, আমরা কন্ট্রোল করতে পারি না, কিন্তু এটা কিন্তু রৈখিক হয়। ঠিক আছে, তাহলে রৈখিক হয় দুটো, একটা হয় তোমার স্কেলিটাল মাসেলস টিস্যু আর একটা কার্ডিয়াক। আর স্মুথটা কিন্তু রৈখিক হয় না, কিন্তু স্মুথটাকে আমরা কন্ট্রোলও করতে পারি না। আর স্কেলিটাল আর কার্ডিয়াক দুটো রৈখিক হলো, কার্ডিয়াকটা কি হয়? কার্ডিয়াকটা আমরা কন্ট্রোল করতে পারি না, মানে ইনভলিন্টারি হয়, কিন্তু স্কেলিটালটা কিন্তু ভলিন্টারি হয়। ওকে, আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে এবার দেখি কার্ডিয়াক মাসেলস টিস্যুকে কাছে কন্ট্রোল করতে পারি। আমরা কার্ডিয়াক হার্ট মাসেলস টিস্যুটা যদি কন্ট্রোল করতে পারতাম তাহলে কি আমরা যখন তখন হার্ট স্টপ, হার্ট তারপর চালু করতে পারতাম না? অবশ্যই পারতাম। তাহলে হার্টকে কন্ট্রোল করা যায় না, তাহলে কার্ডিয়াক মাসেলস টিস্যুকে কখনোই কন্ট্রোল করা যায় না। তাহলে এটা কি? এটা অবশ্যই সত্য নয়। সেকেন্ড বলেছে দে ল্যাক মাইটোকন্ড্রিয়া, কখনোই না, কার্ডিয়াক মাসেলস টিস্যু কখনোই মাইটোকন্ড্রিয়া ল্যাক থাকে না। তাহলে এটাও সত্য। যখনই দুয়ের বেশি সত্য হয়ে যাবে তখনই অল দ্য অ্যাবাভ হয়ে যাবে অপশন। তাও থার্ডেরটা একবার পড়ে দেখি। ফাউন্ড আউটসাইড দ্য হার্ট such as the digestive tract। তাহলে ভাবো যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা ডাইজেস্টিভ ট্র্যাক্টে কি আমাদের হার্ট মাসেলস টিস্যু আমাদের পাওয়া যায়? কার্ডিয়াক মাসেলস টিস্যু কি পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায় না। কার্ডিয়াক মাসেলস টিস্যু ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র আমাদের হার্টেই থাকে, আর কোনো অর্গানে পাওয়া যায় না। তাহলে ডাইজেস্টিভ ট্র্যাক্টেও কি পাওয়া যাবে না। তাহলে তিনটেই ভুল, তিনটেই সত্য না। তাহলে আনসার কি হবে? অল দ্য অ্যাবাভ। ওকে, চলো পরেরটা দেখি। 29 নম্বর বলেছে যে ড্যাশ একে অপরের সাথে শক্তভাবে লেগে থাকে।
একটি অসম স্তর তৈরি করে। এগুলি প্রাণীর দেহে ত্বকের বাইরে রক্ষাকারী স্তর তৈরি করে। মানে কি, যেটা আমাদের অ্যানিমাল বডি যে স্কিন থাকে, সেই স্কিনের আউটার প্রোটেক্টিভ লেয়ারে আমাদের কোন টিস্যু থাকে। এবার বললাম আমাদের যেটা আউটার লেয়ারে কি থাকে, এপিথেলিয়াম থাকে। কোনটা থাকে, কম্পাউন্ড এপিথেলিয়াম সেল। এবার আমাদের এপিথেলিয়াম সেলকে বেসিক্যালি দুভাগে ভাগ করা হয়, একটা কম্পাউন্ড, একটা সিম্পল। সিম্পল মানে কি, যার একটাই লেয়ার থাকে সেটা হলো সিম্পল। আর কম্পাউন্ড মানে কি, যার অনেকগুলো লেয়ার থাকে। আমাদের স্কিনে এক্ষুনি বললাম কটা লেয়ার থাকে, তিনটে, এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। তাহলে একের বেশি লেয়ার থাকা মানে সেটা কোন কার মধ্যে পড়বে, তোমার কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কিন্তু পড়বে, মানে কম্পাউন্ড এপিথেলিয়াল সেলের মধ্যে এটা পড়বে। চলো, তাহলে আমাদের আনসার কি হবে, অপশন ডি। এবার চলো নেক্সট দেখি 30 বলেছে র্যানভিয়ার পর্ব। এটা বেসিক্যালি র্যানভিয়ার পর্ব। র্যানভিয়ার পর্ব, নোটস অফ র্যানভিয়ার কোথায় পাওয়া যায়? আচ্ছা, র্যানভিয়ার পর্ব বা নোটস অফ র্যানভিয়ার পাওয়া যায় হলো নার্ভ সেলে। এর অপশন কি হবে, এর অপশন হবে নার্ভ সেল, মানে এ। চলো 31টা দেখে নিই। 31-এ বলেছে মুখের ভেতরে আবরণে কোন কলা দিয়ে তৈরি? এখানে দেখো কানেকটিভ টিস্যু, আবরণ মানে লেয়ার, কানেকটিভ টিস্যু হবে না, লেয়ার মানে এপিথেলিয়াম দিয়ে কিছু হবে। এবার বাকি যে তিনটে আছে, তিনটেই কিন্তু আমার এপিথেলিয়াম আছে, কিউবয়েডাল, কলিউমনার আর স্কোয়ামাস। এটা বেসিক্যালি কোন এপিথেলিয়াম টিস্যু হয়, স্কোয়ামাস। এবার স্কোয়ামাস এপিথেলিয়াম মানে কি, যেটা আমার ফ্ল্যাট হয়, মেঝের মতো যেটা ফ্ল্যাট হয়, যে লেয়ারটা ফ্ল্যাট হয় তাকে বলি স্কোয়ামাস এপিথেলিয়াম। যেমন আমাদের স্কিনও কি হয়, ফ্ল্যাট হয়, স্কিনও হলো স্কোয়ামাস এপিথেলিয়াম। এবার কি হয়, স্কিন আমাদের কেরাটিনাইজ স্কোয়ামাস এপিথেলিয়াম, আর মাউথ আমাদের যে ইনার পোর্শনের লেয়ার সেটা কি নন কেরাটিনাইজড, সেখানে কিন্তু কেরাটিন থাকে না, নন কেরাটিনাইজড আমাদের কি হয়, স্কোয়ামাস এপিথেলিয়াম হয়, মানে ফ্ল্যাট একদম লেয়ারটা হয়। ঠিক আছে, আর কলিউমনার এপিথেলিয়াম নামে না বুঝতেই পারছো, এখানে লেয়ারটা যেটা হয় সেটা কি হয়, কলম শেপের হয়। আর কিউবয়েডাল মানে এটা কি শেপের হয়, কিউব শেপের হয়। ঠিক আছে, তাহলে অপশন কি হবে, 31-এ অপশন হবে বি। চলো, তাহলে এখানে দেখো এপিথেলিয়াল টিস্যুটা পুরো আছে, একবার দেখে নাও। দেখো আমাদের প্রথম টিস্যুর ভাগ এপিথেলিয়াল টিস্যু, যাকে আমরা দুভাগে ভাগ করি, একটা হলো মেমব্রেনিয়াস আর একটা হলো গ্ল্যান্ডুলার। মেমব্রেনিয়াস মানে কি, যেটা মেমব্রেন, যেটা আমাদের প্রোটেকশনে সাহায্য করছে। আর গ্ল্যান্ডুলার মানে যেটা আমাদের সিক্রেশনে, গ্ল্যান্ড কি করে, সিক্রেট করে, তো যেটা আমাদের সিক্রেশনে সাহায্য করছে। তাহলে গ্ল্যান্ডুলার মানে কি হবে, আমরা জানি এন্ডোক্রাইন অন্তঃক্ষরা, এক্সোক্রাইন বহিঃক্ষরা আর মিক্সড গ্ল্যান্ড। এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা থেকে কি রিলিজ হয়, হরমোন। এক্সোক্রাইন থেকে কি সিক্রেট হয়, এক্সোক্রাইন বা বহিঃক্ষরা থেকে সিক্রেট হয় হলো এনজাইম বা উৎসেচক। আর মিক্সড গ্ল্যান্ড থেকে কি রিলিজ হয়, এনজাইমও রিলিজ হয়, আবার আমার হরমোনও রিলিজ হয়। মিক্স মানে দুটোরই মিক্সড। যার এক্সাম্পল কি, যার এক্সাম্পল হলো প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড। ঠিক আছে, এবার আবার এদিকে চলে আসি, মেমব্রেনিয়াসকে আবার দুভাগে ভাগ করি, একটা সিম্পল আর একটা হলো স্ট্র্যাটিফাইড। এই স্ট্র্যাটিফাইড কে আমরা অনেক সময় লিখতে পারি কম্পাউন্ড, এক্ষুনি ছিল অপশনে কম্পাউন্ড। সিম্পল মানে যেটা একটা লেয়ার দিয়ে তৈরি সেটা হলো সিম্পল, আর যেটা মাল্টিপল লেয়ার দিয়ে তৈরি সেটা হলো কম্পাউন্ড বা স্ট্র্যাটিফাইড। সিম্পলকে আমরা তিন ভাগে ভাগ করি, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলিউমনার আর একটা কি সিউডোস্ট্র্যাটিফাইড। স্কোয়ামাস সেটা সিম্পল হোক কম্পাউন্ড হোক, সিম্পল মানে একটা লেয়ার, কম্পাউন্ড মানে মাল্টি লেয়ার। স্কোয়ামাস মানে সেটা কি হবে, ফ্ল্যাট লাইক স্ট্রাকচার হবে এরকম। যেটা আমার হবে কিউবয়েডাল সেটা কি হবে, কিউব শেপের হবে। যেটা হবে কলিউমনার সেটা কি হবে, কলম শেপের হবে। তাহলে ভাগগুলো বুঝতে পেরেছো, পাশে এক্সাম্পল রয়েছে। সিম্পল স্কোয়ামাস কি হয়, অ্যালভিওলাই, আমাদের লাংসে যে অ্যালভিওলাই হয় সেটা সিম্পল স্কোয়ামাস হয়। এদিকে স্ট্র্যাটিফাইড মানে কম্পাউন্ডের ক্ষেত্রে যদি ফ্ল্যাট লাইক স্ট্রাকচার হয়, ফ্ল্যাট লাইক স্ট্রাকচার কিন্তু মাল্টিপল লেয়ার, সেটা হলো আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস।
এটা দু রকম হতে পারে, নন কেরাটিনাইজড, কেরাটিনাইজড। কেরাটিনাইজড হলে অবশ্যই স্কিন কেরাটিন থাকে, নন কেরাটিনাইজড হলে এক্ষুনি বললাম মাউথ লাইনিং, ইউরিনারি ট্র্যাক্ট আর এসোফেগাস মানে কি আমাদের গ্রাসনালী। ওকে, এবার হলো সিম্পল কিউবাইটাল। সিম্পল কিউব শেপের থাকে, সেটা কি আমাদের কিডনিতে যেগুলো থাকে সেটা কি আমাদের সিম্পল কিউবাইটাল, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো কলিউমনার। কলিউমনার কি, কলিউমনার দু রকম হয়, একটা সিলিয়াটেড, নন সিলিয়াটেড। সিলিয়াটেড বলে কি হবে, ফ্যালোপিয়ান টিউবস আর স্মল ব্রঙ্কিয়ালস। নন সিলিয়াটেড কি, স্টোমাক লাইনিং বা ইন্টেস্টাইন। ঠিক তেমনি এরও আছে, এরও কি, এরও দুভাগ ভাগ করে, সিলিয়াটেড, নন সিলিয়াটেড। একটা আছে মেল ইউরেথ্রা যেটা আমাদের নন সিলিয়াটেড, সিলিয়াটেড কে ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া। ওকে, নেক্সট আমাদের রয়েছে সিম্পল সিউডো স্ট্র্যাটিফাইড। দেখো এখানে সিম্পল কথাটাও আছে এবং স্ট্র্যাটিফাইড কথাটাও আছে। সিম্পল মানে তো একটা লেয়ার, স্ট্র্যাটিফাইড মানে তো মাল্টি লেয়ার। তাহলে যে লেয়ারটা বেসিক্যালি একটাই হবে, কিন্তু দূর থেকে দেখলে তাকে মনে হবে না ওটা একটা লেয়ার নেই, অনেকগুলো লেয়ার দ্বারা তৈরি, কিন্তু বেসিক্যালি ওটা একটা লেয়ার দ্বারাই তৈরি। সেটা হলো সিম্পল সিউডো স্ট্র্যাটিফাইড, যার উদাহরণ কি ট্রাকিয়া, নাসাল ক্যাভিটি আর ব্রঙ্কাই। এটা কেন হয়, নিউক্লিয়াসের বিভিন্ন হাইটে থাকার জন্য লেয়ারটাকে দেখে মনে হয় যে অনেকগুলো লেয়ার আছে, কিন্তু না, একটাই লেয়ার, তখন সেটাকে বলবো সিম্পল সিউডো স্ট্র্যাটিফাইড। আর আমাদের স্ট্র্যাটিফাইডের লাস্ট অপশন যেটা, সেটা হলো স্ট্র্যাটিফাইড ট্রানজিশনাল। এটা মানে কি, যেটা আমাদের কি হয়, যেটা আমাদের দরকারে ইনক্রিজ হয় যার ভলিউম, আবার দরকারে যার ভলিউম কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, সেই আমাদের লেয়ারটাকে কি বলবো, স্ট্র্যাটিফাইড ট্রানজিশনাল। যেটা আমাদের কি, আমাদের বিভিন্ন ইউরিনারি ট্র্যাক্টে দেখতে পাওয়া যায়, ইউরিনারি ব্লাডার আর কি ইউরেটার্স। ওকে, চলো তাহলে আমরা করলাম কত, 31। চলো 32 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো চলে এসছে, ciliated epithelium in humans in mainly found in। আচ্ছা, স্কিনে থাকে না, স্কিনে আমাদের সিলিয়াটেড হয় না। সিলিয়াটেড মানে সেটাকে কি হতে হবে, কলিউমনার শেপ হবে। আর স্কিন আমাদের কি, স্কিন হলো আমাদের স্কোয়ামাস মানে ফ্ল্যাট লাইক স্ট্রাকচার, হবে না। স্টমাক হবে না, লিভার হবে না। অপশনে আনসার কি হবে, আমাদের ফ্যালোপিয়ান টিউবস এন্ড ব্রঙ্কিওলস, মানে অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, চলো পরেরটা দেখি। 33, কোন ধরনের আবরণী কোষ ক্ষরণের জন্য দায়ী? কোন ধরন, কোনটা আমাদের সিক্রেশনে হেল্প করে? সিক্রেশনে হেল্প করে আমাদের গ্ল্যান্ডুলার বা গ্রন্থিময় লেয়ার আমাদের সিক্রেশনে সাহায্য করে। এক্ষুনি দেখলাম এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, মিক্স গ্ল্যান্ড, তাহলে আমাদের গ্ল্যান্ডুলার, যেটা গ্ল্যান্ডুলার আমাদের এপিথেলিয়াম থাকে, সেটাই বেসিক্যালি আমাদের সিক্রেশনে সাহায্য করছে। চলো পরেরটা দেখি। 34, কোন চোখকলা পেশিকে অস্থির সাহায্যে যুক্ত করে? আচ্ছা বলি, যদি তোমাদের কোশ্চেন দেয়, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক বেশি এক্সামে কিন্তু এটা জিজ্ঞেস করেছে, কোন কানেক্টিভ টিস্যু মাসেলস এর সঙ্গে বোনকে কানেক্ট করে? বললে আনসার হবে টেন্ডন। তাহলে কি হবে, টেন্ডন। তাহলে অপশন এ আনসার কি, টেন্ডন। আর যদি বলে বোন টু বোন কানেক্ট করে কে, তাহলে হবে লিগামেন্ট। এই দুটো কিন্তু উল্টাবে না, আর এই দুটো কিন্তু প্রায়শই বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞেস করে। তাহলে মাসেলস বা পেশির সঙ্গে বোন বা হাড়কে যুক্ত করে কে, টেন্ডন। আর বোন টু বোন মানে হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত করে কে, লিগামেন্ট। তাহলে এখানে যেহেতু পেশির সঙ্গে বোন বলেছে, পেশির সঙ্গে হাড় বা মাসেলস টু বোন যেহেতু বলেছে, আনসার কি হবে আমাদের টেন্ডন। চলো পরেরটা যাই। 35, 35 বলেছে কোন পেশিকলা অনৈচ্ছিক এবং রেখাযুক্ত, মানে ইনভলিউন্টারি কিন্তু কি না আমাদের স্টেটেড হবে। তাহলে দেখো এক্ষুনি বললাম ইনভলিউন্টারি মানে আমরা কন্ট্রোল করতে পারবো না, তাহলে স্মুথ আর কার্ডিয়াকের মধ্যে হবে, কিন্তু কি হবে, রৈখিক হবে। রৈখিক এক্ষুনি আমি কি বললাম, কার্ডিয়াক। তাহলে কার্ডিয়াক সেলই এমন কার্ডিয়াক মাসেলস টিস্যু যেটা আমাদের কি না ইনভলিউন্টারি, প্লাস সেটা কি হয় আমাদের স্ট্রেটেড হয় বা রেখাযুক্ত হয়। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা দেখি। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একক কি? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আমাদের নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট হলো নিউরন। তাহলে নিউরন কি, এর আনসার। 37 চলো দেখে নিই।
37-এ বলেছে নিউরনকে প্রোটেকশনে সাহায্য করে কে? তাহলে নিউরনকে সাপোর্ট এবং প্রোটেক্ট করে কে? সেটা করে হলো নিউরোগ্লিয়া। নার্ভাস সিস্টেমকে বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করি, একটা হলো নিউরন আর একটা হলো নিউরোগ্লিয়া। নিউরন আমাদের কি করে? বিভিন্ন ইম্পালস ট্রান্সফারে সাহায্য করে। নিউরোগ্লিয়া নিউরনকে সাহায্য করে প্রোটেকশন এবং সাপোর্ট করে এই ট্রান্সফারে। তাহলে আমাদের এখানে বলেছে প্রোটেক্ট এবং সাপোর্ট কি করছে, তাহলে সেটা হবে নিউরোগ্লিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হলো এই দেখো, একটু আগে যেটা বললাম বোন টু বোন বা অস্থির সাথে অস্থি বা হাড়ের সাথে হাড়কে কানেক্ট করে কি? এক্ষুনি বললাম, অ্যান্সার কি? তাড়াতাড়ি এক্ষুনি কমেন্ট বক্সে লিখে নাও। আর একবার বলে দিচ্ছি, দেখো লিগামেন্ট। তাহলে অ্যান্সার এখানে কি হবে? লিগামেন্ট। চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন 39, বোন বা বোনের তোমার ধাত্রে কিসে সমৃদ্ধ থাকে? এখানে সবগুলো দেখো এলিমেন্টস এর নাম আছে বা মৌলের নাম আছে। ক্যালসিয়াম আর একটা ফসফরাস, কোলাজেন, ক্যালসিয়াম আর ফসফরাস। আমাদের বোন যদি দেখি, আমাদের ম্যাট্রিক্স অফ বোন কিন্তু আমাদের ক্যালসিয়াম আর ফসফরাস থাকে। ঠিক আছে, ক্যালসিয়াম আর ফসফরাস হলো আমাদের হাড়ের যে ধাত্র, সেটা আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাস দ্বারা সমৃদ্ধ। ঠিক আছে, তাহলে অপশন হবে কি এ। চলো এবার 40 নাম্বারটা দেখি। 40 নাম্বারটা বলেছে এটা হবে রক্ত। ওকে, তাহলে চলো 40 নম্বরটা কি বলেছে? দ্য ফ্লুইড ম্যাট্রিক্স অফ ব্লাড ইজ নোন অ্যাজ। তাহলে ব্লাডের যে ফ্লুইড ম্যাট্রিক্স তাকে আমরা কি বলি? প্লাজমা। ব্লাডে আমরা জানি দুটো অংশ থাকে, একটা থাকে প্লাজমা বা রক্তরস আর একটা থাকে ব্লাড কর্পাসেস বা রক্ত কণিকা, যাকে আমরা আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা হিসেবে ভাগ করি। আর একটা থাকে যেটা লিকুইড সাবস্টেন্স থাকে, তাকে আমরা কি বলি? প্লাজমা। তাহলে আমাদের যদি বলে ফ্লুইড ম্যাট্রিক্স কি ব্লাডের, সেটা কি? প্লাজমা। ওকে, নেক্সট চলো 41টা দেখে নিই। 41 কি বলেছে? muscles that are attached to the skeleton and under voluntary control are। আচ্ছা, মাসেলস কে আমি তিন ভাগে ভাগ করেছি, স্কেলিটাল, স্মুথ, কার্ডিয়াক। স্কেলিটাল কোথায় থাকে? এই যে হাত পায়ের মাসেলস, যেগুলো কি আমরা নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি, যে মাসেলস গুলোকে, সেই মাসেলস গুলো হলো স্কেলিটাল মাসেলস। এবার অর্গান, আমাদের বিভিন্ন হার্ট বাদ দিয়ে যে সমস্ত অর্গানে মাসেলস থাকে, সেই অর্গান গুলোকে কি আমরা কন্ট্রোল করতে পারি? নিশ্চয়ই না। কিন্তু সেই অর্গানে তো মাসেলস থাকে, সেই মাসেলস গুলোকে বলি ইনভলিন্টারি মাসেলস, মানে স্মুথ মাসেলস। আর যেটা স্পেসিফিক ভাবে হার্টে যে ইনভলিন্টারি মাসেলস থাকে তাকে আমরা বলি কার্ডিয়াক মাসেলস, কারণ তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আলাদা হয় আমাদের ওই স্মুথ মাসেলস থেকে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি অপশন হবে? এখানে আমাদের হবে কঙ্কালের সাথে যুক্ত। যদি বলি, দেখো কঙ্কালের সাথে যুক্ত, তাহলে এখানে কঙ্কালের সাথে যদি বলি যুক্তকে, তাহলে কঙ্কালের সাথে যুক্ত এবং ঐচ্ছিক নিয়ন্ত্রণে থাকা পেশিগুলি হলো, তাহলে এখানে সেটা কি হবে? সেটা হবে হলো আমাদের ঐচ্ছিক। মানে এখানে একটাই কোশ্চেন এর আনসার হবে, সেটা হলো স্ট্রেটেড মাসেল বা রেখাযুক্ত পেশি। এবার তুমি বলবে ম্যাম রেখাযুক্ত পেশি তো আপনি স্কেলিটালে বললেন। আচ্ছা, এটা মেনে নিলাম, যেহেতু এটা ভলেন্টারি বলেছেন, আপনি স্কেলিটাল মাসেলস এর কথা বলেছেন, কিন্তু কার্ডিয়াক মাসেলস তো বলেছেন স্ট্রেটেড হয়, কিন্তু কার্ডিয়াক মাসেলস কি হয়? ইনভলিন্টারি হয়। আমাকে অপশনে কিন্তু বলে, দেখো আমাকে কোশ্চেনে বলে দিয়েছে ভলিন্টারি, তাহলে আমি কার্ডিয়াক মাসেলস কিন্তু আগে করতে পারবো না। স্মুথ হবে না, ভিসেরাল মাসেলস হবে না, বাকি পড়ে থাকলো স্ট্রেটেড আর ভলিন্টারি আর স্কেলিটাল মাসেলস অবশ্যই কি হয়? স্ট্রেটেড হয়। তাহলে আমাদের অপশন এ হবে কারেক্ট। নেক্সট 42 কি? নিউরনের দীর্ঘ অংশ যা সেল বডি থেকে বা কোষ দেহ থেকে উদ্দীপনা বহন করে নিয়ে যায়। তার মানে কি? আমাদের দেখো, যদি এটা সেল, ধরো এটা আমাদের, ধরে নাও এটা ধরো নিউরন, ঠিক আছে, ধরে না এটা একটা নিউরন, এটা আবার পরবর্তী নিউরনের সঙ্গে এটা আবার কানেক্টেড। ঠিক আছে, এখানেও আমাদের কিছু ডেনড্রাইটস থাকে,
ঠিক আছে, এটা সেল বডি, ডেনড্রন, এটা অ্যাক্সন। তাহলে দেখো এখানে বলছে নিউরনের দীর্ঘ অংশ, নিউরনের দীর্ঘ অংশ কি আমাদের অ্যাক্সন, তাহলে এখানে অপশন কি হবে আমাদের অ্যাক্সন। ডেনড্রাইট কি, এই অংশগুলোকে আমরা ডেনড্রাইট বলি। ডেনড্রাইট কি, ডেনড্রাইট অতি ক্ষুদ্র প্রবর্ধক, যেটা যদি বলতো স্মল ক্ষুদ্রতম অংশ যেটা সেল বডির সঙ্গে যুক্ত থাকে তাহলে আমরা আনসার করতাম ডেনড্রন বা ডেনড্রাইটস, কিন্তু এখানে যেহেতু দীর্ঘ বলে দিয়েছে তাহলে অপশনের আনসার কি হবে অ্যাক্সন। ওকে, ক্লিয়ার? চলো পরেরটা দেখি। Which of the following is a mobile connective tissue বা প্রবাহী যোগকলা বা সচল যোগকলা? যদি এটা বলে তাহলে আনসার কি করব? আর একটা দেখো এর পরেই আছে, আর একটা হবে ইউনিভার্সাল প্যাকিং টিস্যু। দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে প্রথমটাকে দেখে নি, মোবাইল কানেকটিভ টিস্যু বা সচল বা প্রবাহী যোগকলা আমরা কাকে বলবো? প্রবাহিত হচ্ছে, দেখো তো তোমার এই চারটে অপশনের মধ্যে কোনটা মনে হচ্ছে প্রবাহিত হতে পারে? নিশ্চয়ই লিকুইড ফর্মে যেটা আছে, মানে ব্লাড। হ্যাঁ, আনসার ঠিক, ব্লাড। তাহলে এখানে কি বলেছে যে কোনটা প্রবাহী যোগকলা বা মোবাইল কানেকটিভ টিস্যু? আনসার হবে কি ব্লাড। এটা কিন্তু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। এবার চলো 44 এটাকে বলেছে ইউনিভার্সাল প্যাকিং টিস্যু। এই চারটে টিস্যুর মধ্যে কোনটাকে বলা হয়? চলো একবার অপশনগুলো দেখে নিই। একটা হলো অ্যাডিপোজ টিস্যু, অ্যারিওলার টিস্যু, বোন, আর একটা কি আমার ব্লাড। এই চারটের মধ্যে ইউনিভার্সাল প্যাকিং টিস্যু বলা হয় অ্যারিওলার টিস্যু। হ্যাঁ, আর এই অ্যারিওলার টিস্যু কার ভাগ? কানেকটিভ টিস্যুর ভাগ। ওকে, তাহলে আমি যদি দেখি চারটেই কিন্তু কানেকটিভ টিস্যু ভাগ, তার মধ্যে আমাদের ইউনিভার্সাল প্যাকিং টিস্যু বলা হয় অ্যারিওলার টিস্যু বা অ্যারিওলার কলাকে। চলো আমরা 45 দেখে নিই। পরিপাক তন্ত্রে খাদ্য চলাচলের জন্য দায়ী কলাটি কোনটি? আচ্ছা, পরিপাক মানে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমে যদি খাদ্য চলাচলের জন্য বলি, দেখো ডাইজেস্টিভ সিস্টেমকে নিশ্চয়ই আমরা কন্ট্রোল করতে পারি না, তাহলে অবশ্যই ইনভলিউন্টারি হবে। তাহলে স্কেলিটাল মাসলস টিস্যু আগেই বাদ। এবার আমাদের কাছে দুটো মাসলস টিস্যু পড়ে থাকলো, একটা থাকলো স্মুথ, একটা থাকলো কার্ডিয়াক। বলে দিয়েছে পরিপাক, তাহলে হার্ট তো কোনো অ্যাঙ্গেল থেকে আসবে না, তাহলে হার্ট যেহেতু আসবে না তাহলে আমাদের কার্ডিয়াকটা কি বাদ চলে গেল। বাকি কি থাকলো? স্মুথ মাসলস টিস্যু। তাহলে এর আনসার কি হবে? স্মুথ মাসলস টিস্যু। ঠিক আছে, অবশ্যই। আর এটা কি ইনভলিউন্টারি মাসলস টিস্যু। চলো পরেরটা দেখে নিই। পরেরটা বলে দিয়েছে ইনভলিউন্টারি কিন্তু নন স্ট্রেটেড হবে, অবশ্যই থাকলো কে আমাদের স্মুথ মাসলস টিস্যু। তাহলে এর আনসারও কি হবে? স্মুথ মাসলস টিস্যু। এবার নেক্সট 47, ব্লাডের যে প্লেটলেটস হয় সেই প্লেটলেটস বা অনুচক্রিকার নাম কি? এখানে দেখো আছে এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট আর লিম্ফোসাইট। এবার দেখো অনুচক্রিকা বা প্লেটলেট এটা কিসে সাহায্য করে? থ্রম্বাসে সাহায্য করে। তাহলে এর অপর নাম কি হবে? অবশ্যই হ্যাঁ, একদম ঠিক, থ্রম্বোসাইট হলো এর অপর নাম। ক্লিয়ার? চলো 48 চাই। 48 বলেছে যে প্রাণী দেহের কোন প্রোটিনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? তাহলে প্রাণী দেহে এর মধ্যে কোন প্রোটিনটা সব থেকে বেশি থাকে দেখে নি কি কি আছে। হিমোগ্লোবিন, অ্যালবুমিন, কোলাজেন আর কেরাটিন। এর মধ্যে আমরা আনসার করবো কি সি, কোলাজেন। এবার চলো 49 কি বলেছে? দা কন্ট্রাক্টাইল প্রোটিনস ফাউন্ড ইন মাসেলস আর, যখন মাসেলস সংকোচন হয় বা কন্ট্রাক্ট করে তখন কোন প্রোটিন পাওয়া যায়? যখন মাসেলস বা পেশি কন্ট্রাক্ট করে তখন সেখানে যে প্রোটিন পাওয়া যায় তার নাম হলো অ্যাক্টিন আর মায়োসিন। তাহলে 49 এর অপশনের আনসার কি হবে? বি। তাহলে 49 এর কারেক্ট অপশন বি। নেক্সট 50 অ্যান্ড আমাদের টিস্যুর লাস্ট কোশ্চেন। তো চলো দেখি 50 কোশ্চেনটা কি বলেছে। ট্রানজিশনাল আবরণী কলার নিচে কোনটিতে পাওয়া যায়? তাহলে ট্রানজিশনাল আবরণী কলা বা ট্রানজিশনাল এপিথেলিয়াম আমি কি বললাম? যেটা আমাদের কি করে, যেটা আমাদের বিভিন্ন সময় আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজে সাহায্য করে। তাহলে আমি বললাম ওটা ইউরিনারি ট্র্যাক্টে দেখতে পাওয়া যায়। ইউরিনারি ট্র্যাক্ট মানে কি? এখানে ইউরিনারি ব্লাডার মানে মূত্রথলিতে দেখতে পাওয়া যায়। তাহলে অপশন বি ইজ কারেক্ট।
তাহলে এই আমরা টিস্যু থেকে আজকে করলাম 50টা কোশ্চেন আনসার। নেক্সট দিন বায়োলজি আরেকটা ইম্পর্টেন্ট টপিকের কোশ্চেন আনসার নিয়ে আমি চলে আসবো। তাহলে তোমরা আজকে এই 50টা কোশ্চেনের আশা করি অপশন বা আনসার যেগুলো হলো তার এক্সপ্লেনেশন গুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তার সঙ্গে টিস্যুটাও কিন্তু ঝটপট করে ক্লাসের সঙ্গে পড়ে নাও। তাহলে আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে বাই। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার আগে আর একটা কথা আছে। হ্যাঁ, কথাটা কি চলো বলে দিই। তাহলে তোমরা যারা ভাবছো যে হ্যাঁ আমি সামনে যে এক্সাম গুলো আছে সেই এক্সাম গুলোর জন্য একটা গাইডেন্সের প্রয়োজন, তাহলে অবশ্যই এবং আমাদের একাডেমির সঙ্গে তুমি কন্ট্যাক্ট করতে চাইছো বা ফ্রি ডেমো ক্লাস অ্যাটেন্ড করতে চাইছো, তো তোমার জন্য বলে রাখি পরের মাস থেকে কিন্তু আমাদের নিউ ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যদি তাড়াতাড়ি তোমাদের নাম রেজিস্টার করতে চাও তাহলে এখনই করে নাও। রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি চলছে আর সিট কিন্তু লিমিটেড। তো এরপর কিন্তু সিট ফিল আপ হয়ে গেলে আমাদের কারোর কিছু করা থাকবে না। তো তাড়াতাড়ি নিজেদের নাম রেজিস্টার করে নাও। আচ্ছা, রেজিস্ট্রেশন কোন নাম্বারে করবে চলো একবার দেখে নি। নাম্বার আছে দুটো, দেখো 9474586670। এই নাম্বার করলেও আমাদের যারা রয়েছে স্টাফ একাডেমি তারা কল ধরবে। আর আরেকটা নাম্বার আছে 9933586670। তুমি এই নাম্বারে কল করলেও তুমি তোমার আনসার বা তোমার যেটা কোশ্চেন সমস্ত কিছু কিন্তু রিপ্লাই পেয়ে যাবে। আর আমাদের দুটো ব্রাঞ্চেস রয়েছে, কলকাতার বেলঘরিয়া, মুর্শিদাবাদে বহরমপুরে। তো তোমরা যারা এই এরিয়ার আশেপাশে আছো অবশ্যই অফলাইনে এসে তোমরা কিন্তু ফ্রি ডেমো ক্লাস আরামসে অ্যাটেন্ড করতে পারো। এবার তোমরা দূরে আছো, চিন্তা করছো আমি ফ্রি ডেমো ক্লাস করে অ্যাটেন্ড করবো, চিন্তার কোনো কারণ নেই। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমরা অনলাইনে তোমাদেরকে ক্লাস সেন্ড করে দেবো। তাছাড়াও তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি অফলাইনে এসেও করতে চাই, চলে আসো অফলাইনে, ফ্রি ডেমো ক্লাস করে যাও। তো তার আগে নামটা রেজিস্টার করে নাও। তাহলে আজকের জন্য এইটুকু, তাহলে নেক্সট দিন ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।